এই মুহূর্তে আপনি কেমন মুডে আছেন অর্থাৎ কেমন ফিল করতেছেন সেটা কিন্তু এই ফোনটা বুঝতে পারে। এবং ব্যাক প্যানেলেই যে আপনি দুটো লাইট দেখতেছেন, দুটো সার্কেল লাইটের পাশাপাশি স্ট্রেট লাইন রয়েছে, এটা কিন্তু এই ফোনটা জাজ করতে পারে এবং সেন্সর ওয়াইজ সে দেখাতে পারে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি রেগে থাকেন সেটাও আপনি ফোনে ব্যাক লাইট দেখলে বুঝতে পারবেন, এবং তার পাশাপাশি আপনি যদি খুশি খুশি থাকেন সেটাও দেখতে পাবেন। মানে বিড়ালের চোখের মতো যেমন অন অফ হয়, অন অফ করে বিড়াল, ঠিক সেইভাবে এইটাও কিন্তু কাজ করে। এবং তার পাশাপাশি এই লাইটের মাধ্যমে আপনার ফোনে কেমন চার্জ আছে রাইট নাও, তার পাশাপাশি নোটিফিকেশন এসেছে কিনা, এছাড়া আদার্স অনেক বিষয় রয়েছে যেটা আপনাকে এই লাইটের মাধ্যমে বুঝিয়ে দিবে। এবং এই লাইটটার নাম হলো মুড লাইট। তার পাশাপাশি সব থেকে হালকা পাতলা স্লিম, মানে বাংলাদেশের ইতিহাসে এই ফোনটা, যার থিকনেস হলো 5.95 মিলিমিটার, ওজন হলো মাত্র 156 গ্রাম, এবং এই ফোনটার নাম হলো টেকনো পোভা স্লিম 5G। রিসেন্টলি লঞ্চ হয়েছে, বাট ফোনটা আমাদের কাছে অনেক আগে এসেছে। ইনফ্যাক্ট ফোনটা যখন আমাদের কাছে এসেছে এইভাবে ইনভেলপের মধ্যে এসেছে, সেখানে যেমন আরেকটা ফোন রয়েছে, এই যে দেখুন হোয়াইট কালারের আবার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ ব্লু কালার এবং হোয়াইট কালার, দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে টেকনো পাঠিয়ে দিয়েছে। এবং একটা মজার বিষয় বলি, এই ফোনটার ইউআইটা কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি আমরা যে ইউআই গুলো দেখে থাকে তার থেকে এটা একটু ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ মিশ্রণে এসেছে। নর্মাল ইউআইটা আছে, সেটাও চাইলে আপনি ইউজ করতে পারবেন, বাট নতুন এই ইউআইটা বেশ ইউনিক লেগেছে, সো দেখতে বেশ ভালো লেগেছে। বাট এই সব কিছু বাদ দিয়ে এই ফোনটার এগুলা সহ ইউজ করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ক্যামেরা কেমন ছিল, গেমিং কেমন ছিল, এবং তার পাশাপাশি স্লিম ফোনটা ওভারঅল আর কি কি বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয়, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই বক্সটা হলো এই মোবাইলের মেইন বক্স, যার কন্টেন্ট হিসেবে রয়েছে সিম ট্রে ইজেক্টর, এক্সট্রা একটা স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং টেকনো পোভা স্লিম 5G মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ভিডিও শুরুতে বলেছি যেটা এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্লিম এবং হালকা পাতলা ফোন। তার পাশাপাশি এই ফোনটার বডিটা কিন্তু অ্যারোস্পেস গ্রেড ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, যার কারণে ফোনটা বেশ শক্তপোক্ত। ইনফ্যাক্ট এই ব্যাক প্যানেলটা হাতে নিয়ে প্লাস্টিক ফিল হবে না, দূর থেকে দেখলেও প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7 আইআর প্রোটেকশন। সেই সাথে এই মোবাইলটি মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট টেস্ট কমপ্লিট করে এসেছে, অর্থাৎ মিলিটারি গ্রেড এসটিডি 810H কমপ্লায়েন্ট এটা, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ শক্তপোক্ত। হাত থেকে পড়লেও তেমন কিছু হবার চান্স নেই। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অযথা ফোন হাত থেকে ফেলবেন না, দুই একবার পকেট ডিস্টেন্সে পড়লে নো প্রবলেম। সেই সাথে মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন হচ্ছে, অর্থাৎ টুকটাক পানি, ধুলাবালি, চিটাফোটা, বৃষ্টির পানি পড়লে এই ফোনটা কিছু হবে না। তবে IP69 এর ওয়াটার রেটিং বা ডাস্ট সার্টিফিকেশন থাকলে না বেশি ভালো হতো। সেই সাথে এই মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। সো আমরা আউটডোর একদম কমফোর্টেবল ভাবে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ছাড়াই এই ফোনটা ইউজ করতে পেরেছি। এবং এই মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমাদের হাত অনুযায়ী ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে, এবং টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। খুব একটা আমরা অ্যানিমেশন ডিলেরও দেখা পাইনি। দেন এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 15, টেকনোর হাইওয়েস 15 ভার্সন ইউআই দিয়ে এটা এসেছে, এবং এটা একটা লেটেস্ট ইউআই। তার পাশাপাশি এটার যে অ্যাপসের লুকসটা রয়েছে সেটা বেশ ইউনিক, ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ কালারের মিশ্রণে এই অ্যাপসের আইকনগুলো দেখা যায়, যেটা আমাদের কাছে অনেক বেশ ভালো লেগেছে। অনেক কাছে আবার সেটা ভালো নাও লাগতে পারে, তারা যারা নর্মাল যে ডিজাইন রয়েছে সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাই যে ইউজ করতে হবে সেটা না, বাট যে বিষয়টা বলতে চাচ্ছি, আননেসেসারি কিছু অ্যাপস বা ব্লটার রয়েছে সেগুলো ধরে ধরে ডিলিট করা যায়, আমরা ডিলিটই করে দিয়েছি। আর যে বিষয়টা না বললেই নয়, অ্যাপ ওপেনিং বা ক্লোজিং এ আমরা খুব একটা ডিলের দেখা পাইনি। ওভারঅল বেশ নাইস এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি। প্রাইসের জন্য যদি চিন্তা করি, এটার ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তার পাশাপাশি টেকনো দাবি করতেছে এই ফোনটাতে 5 ইয়ার্সের ল্যাগ ফ্রি পারফরমেন্স পাবেন, এবং ল্যাগ ফ্রি সার্টিফিকেশনও তারা দিচ্ছে। এটা অবশ্য 4-5 বছর পরে গেলেই বোঝা যাবে যে এটা ল্যাগ করে কিনা, বাট আমাদের এই কয়েকদিনের ইউজে আমরা ল্যাগিং জিনিসটা পাই না। ইনফ্যাক্ট ক্যামেরা অ্যাপটাও যখন আমরা ইউজ করেছি ওইখানে আমরা ল্যাগিং এর দেখা পাইনি। দেন এই মোবাইলটার বাটন এবং কোর্সের কথা বলতে গেলে, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার পাশাপাশি ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং করা রয়েছে, এবং মোবাইলটার নিচের অংশ রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড, যাতে দুটো ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটাতে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে, এটা আপনারা আনবক্সিং এর সময় দেখেছেন। এবং ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট
2 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি যখন আমরা একদম টানা ইউজ করেছি তখন আমরা অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে একটা কথা বলে রাখি, এই ফোনটা দিয়ে আপনি 10 ওয়াট চার্জিং স্পিডে রিভার্স চার্জ করতে পারবেন, অর্থাৎ এই ফোনটা থেকে আপনি অন্য একটা ফোন চার্জও করতে পারবেন, যেটা বিপদ আপদে কোনো ট্যুরে গেলে কিন্তু বেশ কাজেই দেয়। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 144 হার্জ রিফ্রেশ রেট দিয়ে 3D অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লেটা সাইড দিয়ে স্লাইটলি কার্ভড বলা যায়। ডিসপ্লে রেজুলেশন হলো 2720x1224 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 440 পিপিআই। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে একদম সিমেট্রিক্যাল টাইপ, চারদিক থেকেই সমান। তবে ডিসপ্লে ঠিক উপরে যে ক্যাপসুলের মতো সেলফি ক্যামেরার পোর্শনটা রয়েছে এটা বেশ ইন্টারেস্টিং, অনেক ধরনের কাজ ইউজ করা যায়। তবে আমার কাছে নর্মাল পাঞ্চল সেলফি ক্যামেরা হলেই বেশি ভালো লাগে। তবে এটাতে যেহেতু অনেক কিছু করা যায় ফাংশনাল, সেই হিসাবে আবার ঠিকঠাক আছে। আর যদি আমি ডিসপ্লে কোয়ালিটি কথা বলতে চাই, আমার কাছে মনে হয়েছে যে ভিডিও দেখার সময় বেশ ভালো একটা ব্রাইটার ফিল পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য আমার কাছে একটু ব্রাইটনেস কম মনে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক কালারটা একটু বেশি বুস্ট করতেছিল ভিডিও দেখার সময়, বাট সেটা ঠিকঠাক আছে। এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে আমি বলবো যে ডিসপ্লে কোয়ালিটি আপ টু দ্য মার্ক। দেন এই মোবাইলটাতে ওয়াইড ফাইন L1 এরও সাপোর্ট রয়েছে। এই মোবাইলগুলোর ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা রয়েছে, দুই পাশে দুইটা ক্যামেরা, একটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ফোনে থাকা ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলতে চাই, ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল। এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে যদি আমরা চিন্তা করি, পোর্ট্রেট মোডও মোটামুটি ভালো ছবি তোলা যাচ্ছে, কালার অ্যাকুরেসি ওভারঅল ঠিকঠাক আছে। একটু ব্রাইটার সিচুয়েশন অর্থাৎ ভালো লাইট পেলে বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, হালকা অন্ধকার হলে তখন একটু ডিটেলস ছেড়ে দিচ্ছে। তবে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন পোর্ট্রেট মোডে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কিন্তু আমি মনে করি এটা যেই বাজেটে এসেছে সেই হিসাবে এই ফোনটাতে একটা যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতো তাহলে বেশি ভালো হতো। এই মোবাইলটাতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ মোটামুটি কমফোর্টেবল ভাবে ভিডিও শুট করতে পেরেছি। এটাতে EIS বা OIS নাই, সো স্টেবল পারফরমেন্স আমরা পেয়েছি, বাট হালকা পাতলা রোলিং শাটার জনিত প্রবলেম ছিল ভিডিও শুট করার সময়। এই মোবাইলগুলো ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইস হিসাবে সেলফি ক্যামেরাটা আমার কাছে স্লাইটলি কম মনে হচ্ছে, 16 মেগাপিক্সেল হলে একটু বেশি ভালো হতো। এবং ক্যামেরা দিয়ে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে আমি মেইন ক্যামেরার মতোই বলবো, যখন আপনি প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলবেন, একটু ভালো আলো পাবে, তখন বেশ ভালো ছবি তুলবে। স্যাচুরেশন নিয়ে আমি বলবো না যে আমি ওভার স্যাচুরেটেড ছবি পেয়েছি, তবে ডিটেলস নট ব্যাড, যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডের ছবি তুলে আপনাদের ভালো লাগবে নর্মাল মোডে ছবি তোলার চেয়ে। দেন এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছিল Dimensity 6400 প্রসেসর। এটা একটা 5G প্রসেসর, 6 ন্যানোমিটার বেস প্রসেসর, এবং এটাতে জিপিইউ হিসাবে রয়েছিল Mali G57। এবং এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,19,904। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি। গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, বলবো না যে আদর্শ একটা গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। লং টাইম গেম প্লে করার সময় ফোনটা হালকা হিট হয়, তবে খুব বেশি একটা হিট হয় না, হালকা টাইম দিলে সেটা ঠান্ডাও হয়ে যায়। ল্যাগিংটা ওইভাবে পাইনি, কিছুটা জাইরো ডিলের দেখা পেয়েছি, সেটা না পেলে আরো ভালো লাগতো। ওভারঅল PUBG গেমের পারফরমেন্স এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাক লেগেছে। তবে PUBGর জন্য আমি বলবো না যে একদমই আদর্শ ফোন এটা, তবে খেলা যায়। দেন এই ফোনটার কালার কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। যারা আপনারা অ্যাশফারের মতো হেভি কালারফুল গেমস বা রেসিং টাইপ গেমস খেলে থাকেন, তাদের কাছে এই ফোনে খেলে অনেক ভালো লাগবে, বিকজ এটা তো হালকা কার্ভ, সো একটা ফিল পাওয়া যায় গেম প্লে করার সময়। মানে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট নাইস যদি আপনি কালারফুল এবং রেসিং টাইপ গেমস খেলে থাকেন। দেন আমি যদি এই ফোনটার প্রাইসের কথা বলতে চাই, এই ফোনটা 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 29,999 টাকা। সত্যি কথা বলতে কার্ভড হালকা পাতলা ফোন হিসাবে, প্লাস একটু নতুনত্ব ইউনিক UI সহ স্পেশাল কিছু ধরেন এই নোটিফিকেশন লাইট বা যেটাকে আমরা মোড লাইট বলতেছে, টেকনো যেটাকে মোড লাইট বলতেছে, এই সব কিছু বিবেচনায় প্রাইসটা আমার কাছে নট ব্যাড মনে হয়েছে, যদি রাইট না আমি মার্কেট কন্ডিশন হিসেবে চিন্তা করি। বাট স্টিল এই ফোনটার বেশ কিছু বিষয় আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে এবং বেশ কিছু বিষয় আমাদের কাছে বেশ ভালো লেগেছে, সেগুলো নিয়ে চলুন একটু জেনে নিই। তার মধ্যে প্রথমেই বলবো আমি এই ফোনটা ক্যামেরা সেকশনটা একটু উইক হয়ে গেছে। যদি আমি 30,000 টাকা ফোন হিসেবে চিন্তা করি, মানে মেইন ক্যামেরার পাশাপাশি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো, তার পাশাপাশি ভিডিও ক্যামেরাতে যদি OIS থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। সেই সাথে এই ফোনটা 8/256GB পাশাপাশি যদি 6/128GB একটা লাইট ভেরিয়েন্ট আর একটু কম দামে আনা যেত, তাহলে কিন্তু আরো অনেক মানুষ এই ফোনটা হয়তো বা ইজিলি কিনে ইউজ করতে পারতো। এটা কিন্তু বেশ বড় একটা বিষয়। তার পাশাপাশি সেলফি ক্যামেরাটা যদি আরেকটু বেশি মেগাপিক্সেল হতো তাহলে ভালো হতো। বাট আমি যদি এই জিনিসগুলো বাদ দেই, এই ফোনটা কিন্তু বেশ কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো হালকা পাতলা, মানে যথেষ্ট হালকা পাতলা। সেই সাথে ফোনটার আপনার মনে করেন যে শক্তপোক্ত ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এরও প্রোটেকশন রয়েছে। পাতলা ফোন, তার পাশাপাশি স্ট্রং ডিসপ্লে, এটা কিন্তু খুব কমই দেখি আমরা। সেই সাথে যদি আমি আবার এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, আমি বলবো না যে অনেক আপ টু দ্য মার্ক, বাট ওভারঅল গেম প্লে করা যায়। ক্যামেরা পারফরমেন্স আমি মোটামুটি বলবো, বাট UI পারফরমেন্স
সলিড এবং চার্জ ব্যাকআপ আমরা ভালো পেয়েছি। 45 ওয়াট থাকার কারণে দ্রুত চার্জও করা যায়। IP64 এর রেটিং রয়েছে। আরেকটা জিনিস কি, এই ফোনগুলো মেইনলি আমি বলবো না যে অনেক বেশি পারফরমেন্স ওরিয়েন্টেড, অনেক বেশি ক্যামেরা সেন্ট্রিক, বাট এই ফোনগুলো হলো একটা কালেক্টেবল ফোন। অনেকে যারা আপনারা কোনো প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন ইউজ করেন তারা কিন্তু সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটা রাখতেই পারে। সো ওভারঅল অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, বাট ইউনিক টাইপের ফোন আনার জন্য আমি টেকনোকে থামস আপ দিব। এই ফোনের পাশাপাশি সামনে টেকনো পোভা 7 প্রো 5G, এই ফোনটারও ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। এটাও একটু ডিফারেন্ট টাইপের ফোন, সো তখন এটা নিয়েও আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে দুইটা ফোনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। কাছাকাছি প্রাইসে এটা লঞ্চ হয়েছে, সো তখন আপনারা আরো আইডিয়া পাবেন। এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে টেকনো পোভা স্লিম 5G অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।